আমরা পুলিশ সংস্কার কমিশনে 11 জন সদস্য, আমরা মানে 10 জন সদস্য এবং আমি 11 জন মিলে আমরা কাজ শুরু করেছিলাম। এবং আমাদের মূল এই যে কমিশন গঠন করা হয়েছিল সংস্কার কমিশন, এটা প্রেক্ষাপট আপনারা সবাই জানেন, আমি আর রিপিট করতে চাই না। গত জুলাই মাসে এবং আগস্ট মাসের যে গণ আন্দোলনের সময় 2000-এর বেশি, আনুমানিক 2000 ছাত্র জনতা নিহত হয়েছে, 40,000-এর বেশি ছাত্র জনসাধারণ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে আহত হয়েছে। সুতরাং এর প্রেক্ষিতে আমরা এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং আমরা বাংলাদেশের 17 থেকে 18 কোটি লোকের মতো একটা দেশ পপুলেশন, সেখানে পুলিশ বাহিনীর সংখ্যাও 2,20,000 এবং এরা প্রায় 3,000-এর বেশি আইন কানুন পুলিশ বাহিনীকে ডিল করতে হয়। সুতরাং আমরা খুঁটিনাটি প্রত্যেকটা আইন তো আমরা অ্যানালিসিস করতে পারিনি। আমরা দেখেছি যে ইন জেনারেল যেগুলো দু একটা জিনিস ক্রস কাটিং ইস্যু, সেগুলো নিয়ে আমরা দেখাশোনা করেছি। তো প্রাথমিকভাবে আমরা চেষ্টা করেছিলাম যে আইন কানুন যেগুলো আমাদের আছে, যেগুলো জনসাধারণের জন্য প্রয়োগ করতে গেলে জনসাধারণের কষ্ট লাঘব হবে, এই ধরনের আইন আমরা, তো এগুলোকে আমরা সুপারিশমালা দিয়েছি, তৈরি করেছি। এখানে 3টি ভাগ করেছি, একটা অবিলম্বে বাস্তবায়নযোগ্য, তারপর হলো মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। মূলত দীর্ঘমেয়াদী যেগুলো, সেগুলো হয়তো আর্থিক ব্যাপার জড়িত বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো আইনও পরিবর্তন করতে হতে পারে, সেরকম সুপারিশ আমরা করেছি। কিন্তু প্রাথমিকভাবে যেটা অবিলম্বে বাস্তবায়নযোগ্য, এরকম কয়েকটা আমরা আইডেন্টিফাই করেছি। যেমন আপনারা জানেন যে চাকরি প্রার্থীদেরকে পুলিশ ভেরিফিকেশন করতে হয়, যেটার ক্ষেত্রে খুব এটা ইজি করা সম্ভব, কারণ এখন ন্যাশনাল আইডি কার্ড হয়েছে। এছাড়া চাকরি প্রার্থীদের আত্মীয় স্বজন রাজনীতি করে কিনা এটা দেখা হতো। 1928 সালের এই এসবি ম্যানুয়াল, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষার পরে এসবির পক্ষ থেকে আমরা আলোচনা করি, এসবির সাথে আলোচনা করে আমরা একটা সুপারিশ করেছি যে যাতে ইজিয়ার হয় ভবিষ্যতে এই, এবং এটা আলটিমেটলি এটা হোম মিনিস্ট্রির দায়িত্ব। তারা হয়তো পরবর্তীকালে আমাদের সুপারিশের প্রেক্ষিতে হয়তো তারা এটা পরিবর্তন করবেন। তাদের যে ম্যানুয়ালটা ছিল 1928 সালে, সেটাকে সহজীকরণ করা হবে এবং হোমের দায়িত্বপ্রাপ্ত যিনি মাননীয় উপদেষ্টা মহোদয়, উনি তো রাজি আছেন। উনি এরপরে আমরা আরেকটা ইস্যু হচ্ছে যেটা আমরা আলোচনা করেছি, যে ব্যক্তি হিসাবে অনেক সময় এই পুলিশ ফৌজদারি কার্যবিধির সেকশন 54 অ্যারেস্ট করে, পুলিশ অ্যারেস্ট করে উইদাউট ওয়ারেন্ট, এবং সেখানে বেশ কিছু নিয়ম কানুন বলা আছে সেকশন 54-এ। আর আরেকটা হলো যে 167 হলো রিমান্ডে কাস্টডি নেয় পুলিশ, নিয়ে জিয়ারেটা করে। এই দুটি ক্ষেত্রেই বেশ কিছু মামলা মোকদ্দমা হয়েছে এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কিছু রায় আছে, নির্দেশনা আছে, এবং তার প্রেক্ষিতে এই নির্দেশনাগুলো যদি বাস্তবায়ন করা যেত তাহলে হয়তো বা জনসাধারণের কষ্ট লাঘব হতো, কোনো এক্সেসিভ ফোর্স ইউজ করা হতো না, পুলিশ মানে আরবিট্রারি ভাবে কোনো কিছু অ্যারেস্ট করতে পারতো না, কারণ নির্দেশনা মানতে হতো। কিন্তু এটা আবার একটা সরকারের পক্ষ থেকে একটা রিভিউ পিটিশন দেওয়া আছে সুপ্রিম কোর্টে, তার ফলে এটা এখন বাস্তবায়ন করা হচ্ছে না। আমাদের পক্ষ থেকে রিকোয়েস্ট, অনুরোধ, সুপারিশ করেছি যে এই রিভিউ পিটিশনটা যেন সরকার উইথড্র করে, তাহলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশনা আছে সেগুলো সেকশন 54-এর ক্ষেত্রে এবং রিমান্ডের ক্ষেত্রে 167-এর ক্ষেত্রে এটা হয়তো বাস্তবায়ন করা সম্ভব হবে। এটার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা আইন মন্ত্রণালয় হয়তো করবেন, আইনের সঙ্গে হয়তো কোনো অ্যামেন্ডমেন্ট দিবেন বা ব্যাখ্যা দিবেন বা কোনো নির্দেশনা ঠিক করে দিবেন, আইন মন্ত্রণালয় অবশ্য করবেন ফাইনালি। যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে 54-এর ক্ষেত্রে 54A করা হয়েছে আর কি, ওখানে করা হয়েছিল আর কি, অবশ্য সে আইনও এখন নাই। এরপর হলো যে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা হলো ইউজ অফ ফোর্স এগেইনস্ট মব, অর্থাৎ একটা ক্রাউডের উপর, ক্রাউডকে যখন কন্ট্রোল করতে হয় তার জন্য বিশেষ কিছু নিয়ম কানুন আছে, ফৌজদারি কার্যবিধি 1898 সালেরই ফৌজদারি কার্যবিধি আছে। কিন্তু ক্রাউড কন্ট্রোলের ক্ষেত্রে যে নিয়ম কানুনগুলো আছে সেটাকে প্রয়োগের ক্ষেত্রে এটা করা হয়, সাধারণত পিআরবি ফলো করা হয় 1943। কিন্তু দেখা গেল যে এটা এখন আমরা অনেক খুঁজে করেছি, আমরা নতুন কোনো আইডিয়া দিইনি। এটা হলো যে আমাদের বাংলাদেশের পুলিশ যখন জাতিসংঘের অধীনে শান্তিরক্ষী বাহিনী হিসেবে কাজ করতে যান, আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে তারা মিলে কাজ করেন এবং জাতিসংঘ থেকে কিছু মডেল দেওয়া হয়েছে, কিছু নির্দেশনা আছে, সেই নির্দেশনা হিসেবে তারা কাজ করেন। তো আমরা ওই বেস্ট প্র্যাকটিস হিসেবে আমরা ইউরোপের মডেলটাই আমরা ফলো করতে বলেছি এবং সে ব্যাপারে আমরা একটা মোটামুটি পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ডিটেল একটা গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছে, অর্থাৎ ইউজ অফ ফোর্স 5টা স্তরে হবে এবং কিভাবে এই ক্রাউডের এগেইনস্টে, মূলত বেআইনি একটা সমাবেশ, শোভাযাত্রা বা ছত্রভঙ্গ করতে গেলে যে শক্তি প্রয়োগ করা হয়, এই শক্তি প্রয়োগটার এই পরিষ্কার ভাবে ক্রাউডের ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে কি কি করতে হবে, জাতিসংঘের নির্দেশনা মেনে
5টা ধাপ আছে এবং এই ধাপে ব্যবহার করলে হয়তো ভবিষ্যতেও যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমাদের প্রাণহীন হবে না। এটাই মূলত আমাদের ইয়ে ছিল। আরো অনেকগুলো ইস্যু ছিল, যেমন আইনের ক্ষেত্রে শুধু সংক্ষেপে বলি, আমরা আইডেন্টিফাই হচ্ছে 22টা আইন। এই 22টা আইনের হয় সংশোধন বা পরিমার্জন বা ইভেন কোন ক্ষেত্রে রিপ্লেস করতে হবে। হ্যাঁ, সেটা আমরা বলে দিচ্ছি এই 22টা আইনের কোন কোন সেকশনের ক্ষেত্রে আমাদের আপত্তি আছে, মানে বললে সুপারিশ করেছি আমরা, অনেক দীর্ঘ লিস্ট আছে। এছাড়া পুলিশের জন্য আরো এই যেমন মহিলা পুলিশের জন্য আমরা একটা ব্যবস্থা করতে চাচ্ছি যে প্রত্যেকটা থানাতে যেন মহিলাদের জন্য একটা ডেস্ক থাকে, সেখানে 24 ঘন্টার জন্য মহিলা একজন সাব ইন্সপেক্টর থাকেন, একজন এএসআই থাকেন, সাবস্টেশন কনস্টেবল থাকেন, যাতে মহিলা যিনি আসামি তাকে যখন হাজতে রাখা হয় তাকে জেরা করা বা বিভিন্ন তাকে দেখাশোনা করা, কোর্টে আনা নেওয়া করা, জেলখানায় আনা নেওয়া করা। প্লাস আর একটা ইস্যু আছে হলো যে মহিলা যদি কোনো অভিযোগকারী আসে শিশুদের ক্ষেত্রে, এই কারণে আমরা সুপারিশ করেছি। আশা করি যে এটা সরকারের বাস্তবায়ন করবে, হয়তো দীর্ঘ সময় লাগবে, তবে এটা বাস্তবায়নযোগ্য আর কি। আপাতত ধন্যবাদ।